আমাদের ইলেকশন কমিশন যে ইসি, উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না, অথচ কি হওয়া উচিত ছিল, ইলেকশন কমিশন নির্দেশনা দিবে আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সুতরাং আপনি এটা করতে পারেন না। এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন যে ভোটার বাক্স পূরণ করা হবে, এইটা ঠেকাইতে কি কিসের ব্যবস্থা হয়েছিল? সব দলকে তো ঐক্যমত্য হইলো সিসিটিভি স্থাপন করা হবে, হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না। এইটা কার সাথে, এখানে স্টেক হোল্ডাররা কারা? আমরা স্টেক হোল্ডার না? আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না। সিসিটিভি কেন থাকবে না? কারণ এই চুরিগুলা যেন ধরা না যায়, এই চুরিগুলার যেন রেকর্ড না রাখা যায়। কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে। চুরির রেকর্ড, হাসিনা চুরির রেকর্ড 10 বছর 5 বছর 20 বছর পরে হইলেও বের হয়েছে না। সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না। প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে। আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন, এইখানে আমলারা নেতা সিলেক্ট করবে না। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন, আপনার নেতা আপনার ভোটে আসবে। এই যে 16 বছর 17 বছর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে না, এইটা আমলাদের অফিসারদের একদম মানে হাড্ডিতে জিনে জিনে ঢুকে গিয়েছে। সো তারা মনে করছে ইলেকশন আসলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতে হবে। এবং তাদের মধ্যে আরেকটা ব্যাপার আছে, সূর্যমুখী ইফেক্ট বলে এটাকে, মানে রোদ যেদিকে মুখটা সেদিকে। এখন রোদ হলো একটা বড় দলের দিকে আছে, সবাই না বললেও মুখটা ওদিকে ফিরিয়ে নিয়েছে। এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা যারা ইলেকশন নিউজ কভার করেন তারা যদি একটু খেয়াল করে দেখবেন, এই বড় দলের প্রার্থীদের সাথে 2টা করে ডামি প্রার্থী আছে। কেন ডামি প্রার্থী আছে? এইটা হলো তাদের একটা এজেন্ডা হলো 9টা এজেন্ট 1টা ঘন্টা ইলেকশন ঠান্ডা। সেটা কিভাবে? লাঞ্চের পরে যদি 1টা ঘন্টা পাওয়া যায়, তাদের 3টে এজেন্ট আর 2 ডামি প্রার্থীর 6টা এজেন্ট মিলে আপনার ভোটের বাক্স ভরবে। এই রকম মানে যে জিতবে, যার একটা আসনে বোঝা যাচ্ছে সার্ভেতে যে উনি জিতবে নর্মাল ওয়েতে, তারও এই কনফিডেন্সটা নাই যে উনি ফেয়ার ইলেকশন করবে, তিনিও এই রকম গেমের পার্ট হচ্ছেন। কেন হচ্ছেন? তাদেরকে এনকারেজ করা হচ্ছে। আরেকটা কেন হচ্ছেন? কারণ আমাদের ব্যর্থতা, আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো আমলা, কোনো অফিসার, কোনো এই সরকারি যারা গোয়েন্দা বিভাগে ছিল, যারা এই ফ্যাসিবাদকে এতদিন বাঁচতে সহায়তা করেছে, যারা এই ফ্যাসিবাদকে অক্সিজেন দিয়েছে, তাদের কাউকে আমরা সরাইতে পারি নাই। তো এই ফ্যাসিবাদে যারা আছে তারা চিন্তা কি করছে, আমি তো বড় চোর, ওরা যদি ছোট্ট একটু চুরি করায় দিতে পারি তাহলে আমি আর অত সমান চোর হয়ে যাব, তাহলে আমার আর ধরবে কি, আমার আর বিচার কে করবে, তাই তো? এইটাই চিন্তা করছে। যার কারণে আপনি যেই বড় দলটা একটা ফেয়ার ইলেকশন হলে হয়তো ফেয়ারলি বাংলাদেশে একটা ভালো নাম্বার অফ সিট নিয়ে সরকার গঠন করবে, তাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে ভাই আপনি অন্যটা বাদ দেন, নিজের সিট সিকিউর করেন। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা 2014 সালের মতো একটা ইলেকশন দেখতে যাচ্ছি, যেখানে দিন শেষে দেখা যাবে যে উপরে যে আছে সে যদি বলেও যে ভাই কিছু সিট ছেড়ে ডেড়ে দিয়েন, যেন দেখতে মনে হয় যে এটা একটা ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু আপনারা দেখবেন 300 আসনের মধ্যে 290 আসন পেয়ে বসে আছে, কারণ সবাই তারটা জিততে চায়। তো এই রকম একটা ইলেকশন যখন আমরা চোখের সামনে দেখছি, তখন আমরা যেসব প্রার্থীরা যাদের পেশি এবং টাকা শক্তি নেই, তারা কি করব জানেন? তারা হলো, আমরা আমাদের ভোটারদের কাছে বলবো যে আমার কোনো পোলিং এজেন্ট থাকবে না, আমার কোনো গুন্ডা থাকবে না, আমার কোনো পান্ডা থাকবে না, আমার ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমার ভোটারদের। আমি তাদের জনগণের হাতে ছেড়ে দিলাম, কারণ জনগণ এই এত রক্ত দিয়ে এই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর হইতে দিবে না। দিবে না। আমরা চাই না যে আর কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখি। এইটা আমলাদের অস্থিমজ্জার মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমরা নতুন জেনারেশন তো চোর না, সুতরাং কারো চুরিতেও আমরা থাকবো না, কারো চুরি আমরা হইতে দিব না। এটাকে ঠেকাতে পারবে একমাত্র আমাদের সাবধানতা এবং আমাদের অ্যাওয়ারনেস। আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে কখন কি হচ্ছে। ইলেকশনের দিন খুব অ্যাওয়্যার থাকতে হবে। আমরা আই হেট
পলিটিক্স জেনারেশন থেকে যেই জেনারেশনকে বের করে এনেছি এই 24-এর মাধ্যমে, তাদেরকে এঙ্গেজ করতে হবে, তাদের সবাইকে নিয়ে ভোট প্ল্যানিং করতে হবে। এবং ভোটের দিন তার আগে কয়েকদিন আপনারা একটু খেয়াল করবেন, টাকা কিন্তু বাতাসে উড়ে। এইবার এই টাকাটা বাতাসে উড়ানো বন্ধ করতে হবে। আমাদের ইলেকশন কমিশন যে ইসি, উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না, অথচ কী হওয়া উচিত ছিল, ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এইটা আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সুতরাং আপনি এটা করতে পারেন না। এটা তো রিকোয়েস্ট করার কিছু না, রিকোয়েস্ট করার কিছু আছে? তো এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন, এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটের বাক্স পূরণ করা হবে, এইটা ঠেকাইতে কিসের ব্যবস্থা হয়েছিল? এটার প্রস্তাব এসেছিল না সিসিটিভি? সবাই কিন্তু, সব দল কিন্তু ঐক্যমত্য হইল সিসিটিভি স্থাপন করা হবে। হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না। এইটা কার সাথে? এখানে স্টেক হোল্ডাররা কারা? আমরা স্টেক হোল্ডার না? আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না। সিসিটিভি কেন থাকবে না? কারণ এই চুরিগুলো যেন ধরা না যায়, এই চুরিগুলোর যেন রেকর্ড না রাখা যায়। কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে। চুরির রেকর্ড, হাসিনা চুরির রেকর্ড 10 বছর, 5 বছর, 20 বছর পরে হলেও বের হয়েছে না। সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না, এবং প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে। আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন, এইখানে আমলারা নেতা সিলেক্ট করবে না। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন, আপনার নেতা আপনার ভোটে আসবে, সেই ব্যবস্থাটা রাখবেন। জি, ধন্যবাদ। সেই জায়গায় তারা বিভিন্ন সময় টাইম টু টাইম আপডেট দিতেন, মোবাইল টেক্সট পাঠিয়ে, যাত্রাবাড়িতে কি হচ্ছে, রামপুরায় কি হচ্ছে, তারপরে মোহাম্মদপুরে কি হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, এই বিষয়গুলো আপডেট দিতেন। তো সেই জায়গাগুলোতে যারা পলিসি মেকার ছিল এই মুভমেন্টে, তারা কিন্তু খুব ভালো ভূমিকা রাখছিল। সে সময় অনেকেই ভূমিকা রাখছে। এই যে এখানে মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ছিল, সেও ভূমিকা রাখছে, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। তো যাই হোক, সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম এই কারণে যে দেশ ও জাতির সামনে রিয়েল টাইম আপডেটটা তুলে ধরার একমাত্র মাধ্যম হচ্ছে বর্তমানে বাংলাদেশের মাল্টিমিডিয়া জার্নালিস্টরা। তো সেই জায়গা থেকে মেইন স্ট্রিম মিডিয়াগুলা, টেলিভিশন এবং নিউজ পেপারগুলো যত ধরনের সেন্সরিং করুক না কেন, জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি একটা ভিডিও ফেসবুকে চলে যাওয়ার পরে ওটাকে আর কি সেন্সরিং করবে, ওটা তো ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা বলে যে এই সামনে যে আমরা নির্বাচনটা পেতে যাচ্ছি, সেই নির্বাচনটাকে আরও বেশি সুন্দর করার জন্য, সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের ভূমিকা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বলে আমার কাছে মনে হয়। প্রত্যেক কেন্দ্রে যদি 1-2 জন করে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যদি ভূমিকা রাখার সুযোগ হতো, বা 2-3টা কেন্দ্র বেসিসে যদি একজন করে দায়িত্ব পালন করার সুযোগ হতো, তাহলে রিয়েল টাইম আপডেটটা দেশ ও জাতির কাছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হতো। 2018 সালের ইলেকশনের কথা বলছি, তখন আমি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিএসএস এর করেসপন্ডেন্ট হিসেবে সেই আমাদের পুরো সাভার আশুলিয়ায় দায়িত্ব পালন করছি। আমি প্রায় 25টি কেন্দ্রে গিয়েছিলাম। তো 25টি কেন্দ্রে যাওয়ার আপডেটটা হলো যে মিডিয়াতে প্রচুর পরিমাণ সেন্সরি করার কারণে সেখানে কাজ করতে দিচ্ছিল না। ছবি ভিডিও তোলার ক্ষেত্রে প্রচুর পরিমাণ রেস্ট্রিকশন ছিল, এবং সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নিজের ইচ্ছায় নিজেরাই সিল মারছে, এবং আমরা দেখেছি যে একজন কতটা সিল মারতে পারলো, গর্ববোধ করছিল যে আমি 20টা মেরেছি, আমি 25টা মারছি। এটা এখানে অনেকেই যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন আপনারা জানেন। এই এক্সপিরিয়েন্সটা থেকে আমি যেটা বলতে চাই যে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যখন সেখানে ভূমিকা রাখার সুযোগ থাকবে, তখন কিন্তু যারা অতীতে এই ধরনের কাজ করে অভ্যস্ত ছিল তারা কিন্তু এই কাজ করার সাহস পাবে না। সুতরাং রিয়েল টাইম আপডেটটা যদি ধরেন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলো, সেখান থেকে কোনো ভোটের যদি কারচুপি হয়, বা কোথাও যদি কেউ সিল মারার চেষ্টা করে, কোথাও যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই মাল্টিমিডিয়া জার্নালিস্টরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন এবং বাকিদেরকে কিন্তু সতর্ক করে দেবে তাদের রিয়েল টাইম আপডেটের মাধ্যমে। এবার আসি প্রি ইলেকশন পিরিয়ডে। এখন তো আমরা একটা প্রি ইলেকশন পিরিয়ড পার করছি, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখছি ইলেকশন কমিশন বিশাল একটা কর্মযজ্ঞ পরিচালনা করছে। এরপরে যারা সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া, তারা এক ধরনের ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে। কে নির্বাচনে কারা জিতলে সোসাইটির জন্য ভালো হবে, কারা আসলে সোসাইটির জন্য খারাপ হবে, এ বিষয়ে একটা বড় ধরনের আলোচনা সমালোচনা চলছে। আবার ডিপ স্টেট থেকে শুরু করে সিভিল প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, তারা এক ধরনের রোল নিয়েছে।
তো এই জায়গাগুলোতে কিন্তু মাল্টিমিডিয়া জার্নালিস্টদের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা হলো যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ যে বিষয়গুলো বিভিন্ন ধরনের মিডিয়া তাদের হাউস পলিসির কারণে হোক অথবা মালিকানার কারণেই হোক সেটা সেন্সরিং করে থাকে, কিন্তু যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছেন, মোবাইল জার্নালিস্ট যারা আছেন, তারা কিন্তু নির্দ্বিধায় এই বিষয়গুলো দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারেন। আমি অনুরোধ রাখবো যারা এখানে উপস্থিত আছেন আপনারা সেই কাজটি করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো প্যারামিটার এখানে কাজ করে সেই প্রত্যেকটা প্যারামিটারকে সুষ্ঠুভাবে ফাংশন করার জন্য রিয়েল টাইম আপডেটে তুলে ধরার মাধ্যমে আপনারা এই কাজগুলো করবেন। প্রিয় উপস্থিতি, আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম একটা আমাদের কথা বলার জায়গা ছিল হচ্ছে রিফর্মেশন। এই রিফর্মেশনে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনের যারা কাজ করেছেন তারা অনেক ধরনের রিপোর্ট সাবমিট করেছেন। এরপরে হচ্ছে আমাদের একটা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছিল, সেখানে অনেক ধরনের সংস্কারের সুপারিশ হয়েছে। সংস্কারের যে নীতিমালা ছিল সেটাকে অনেকে স্বাক্ষর করেছে। আসলে আমাদের সংস্কারটা দরকার। একটা আমাদের যে প্ল্যাটফর্ম আজকে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমাদের যিনি কনভেনার উনি বলেছেন যে আমাদের মূল ফোকাসটা ছিল যে এই প্ল্যাটফর্ম করার মূল ফোকাসটা ছিল যে ডেমোক্রেসিকে ইনশিওর করা। আমরা তো ভোট দিতে পারি নাই, তো সেই জায়গায় এই ডেমোক্রেসিকে এস্টাবলিশ করা, প্রত্যেকের মাঝে ইনশিওর করার জন্য একদিকে যেমন ইলেকশন কমিশনের ভূমিকা রাখতে হবে, সিভিল সোসাইটির ভূমিকা রাখতে হবে, মিডিয়ার ভূমিকা রাখতে হবে, ঠিক তেমনি স্পেশালি আমি এখানে অ্যাড্রেস করবো মাল্টিমিডিয়া সাংবাদিকদের। আপনাদের ভূমিকাটা সবচেয়ে বেশি, কারণ আপনারা হচ্ছে একদম মাঠে থাকবেন। কোনো হাউজের যিনি সিএনই বা নিউজ এডিটর বা সাব এডিটর যারা থাকেন তাদের মতো না, আপনারা অনেকটা মাঠে। আপনারা যেভাবে একটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরবেন, মিডিয়াগুলো সেভাবেই ফ্রেমিং করবে, সেভাবেই এটাকে স্ট্যাবলিশ করবে এবং সেখান থেকে যারা ফায়দা নেবে, যারা লাভবান হবার নেবে, যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে যেহেতু আমরা যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছি, আমি নিজেও 2টা মাল্টিমিডিয়া হাউস পরিচালনা করি, তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সততার সাথে আমরা দায়িত্ব পালন করব এবং রিয়েল টাইম আপডেট দেওয়ার মাধ্যমে দেশ ও জাতি কিন্তু ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।